দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, আমেরিকা ইরানের উপরে অর্থনৈতিক চরম নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। আজকে থেকে ইকোনমিক ডুমসডে ঘোষণা করেছে। এর জবাবে ইরানের জাতীয় সংসদের নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম রেজাই তিনি বলেছেন, আমেরিকার এই নিষেধাজ্ঞার সবচেয়ে উত্তম জবাব, বেস্ট অ্যান্সার হবে, বেস্ট রেসপন্স হবে এনপিটি বা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে যাওয়া। তার মানে তিনি আমেরিকাকে সরাসরি হুমকি দিয়েছেন, আমেরিকা এই ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে গেলে ইরান এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে। এদিকে নতুন করে ইসরায়েল এবং তুরস্ক সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এসছে। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে ভূমধ্যসাগরের এমন কিছু এলাকায় তুরস্কের যুদ্ধ জাহাজের উপস্থিতি দেখা গেছে, যে সমস্ত জায়গায় এর আগে কখনো তুরস্ক যুদ্ধ জাহাজের উপস্থিতি ঘটায়নি, যুদ্ধ জাহাজ নেয়নি কখনো। ইসরায়েলের পক্ষ থেকে, ইসরায়েলের গণমাধ্যমের খবর এটি। এর মানে দাঁড়াচ্ছে ভেতরে ভেতরে কিন্তু তুরস্ক সম্ভবত ভালো একটা ইসরায়েলকে মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এপাশে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে এসেছেন। গতকাল সিরিয়ায় তুর্কি অবস্থানে হামলার পর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে আসলেন। পাকিস্তান কিন্তু মক্কা চুক্তির গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তার মানে ভেতরে ভেতরে অনেক কিছু ঘটছে। এরপরে আমি দুপুর বেলার ভিডিওতে যে বক্তব্য দেইনি, আমি বলেছিলাম রাতের বেলায় বলবো, সেই বিষয়টিও এখন আলোচনা করব। সেটা হচ্ছে এই যে মক্কা চুক্তির অধীনে যে জোট গঠন হলো তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব, এই জোট যদি ইসরায়েল বিরোধী জোট না হয় তাহলে ধরে নিতে হবে এই জোট কার্যত একটা সময় ইরান বিরোধী জোটে পরিণত হবে। যদি ইরান বিরোধী জোটে পরিণত হয় তাহলে কি সর্বনাশ হবে, সেই বিষয়টা নিয়ে আমি আজকে এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমে বলি, আমি দুপুরের ভিডিওতে বলেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইকোনমিক ডুমসডে ঘোষণা করেছেন ইরানের বিরুদ্ধে, অর্থাৎ ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে একদম কিয়ামত নাজিল করে দেবেন, এইরকম একটা ব্যাপার। তো অর্থনৈতিক নিষেধাজ্ঞা মানে কি? তিনি বলেছেন যে একদম এমন ভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে হবে যে পৃথিবীর কোনো দেশ একটি লেনদেন বাণিজ্য করতে পারবে না ইরানের সাথে, যদি করে তাহলে তার বিরুদ্ধে আমেরিকা ব্যবস্থা নেবে এবং নিষেধাজ্ঞা দেবে। তার মানে পৃথিবীর সমস্ত দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ইরান। এটা হলো আমেরিকার টার্গেট। এর জবাবে ইরানের জাতীয় সংসদের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির একজন সদস্য, তিনি হচ্ছেন ইব্রাহিম রেজাই, তিনি বলেছেন আমেরিকার এই ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার সবচেয়ে বড় জবাব হবে ইরানের পক্ষ থেকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি থেকে ইরান বেরিয়ে যাবে। যদি ইরান নিজেকে প্রত্যাহার করে নেয় তাহলে সবচেয়ে বড় জবাব হবে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এনপিটি থেকে যদি ইরান চলে যায় তাহলে জবাবটা কি? কি জবাব হবে? কি করবে? কি হবে? হবে এই যে আমেরিকা, যে ইসরায়েল বা যে পশ্চিমা দেশগুলো ইরানের পরমাণু শক্তি নিয়ে এত চিন্তিত, এত উদ্বিগ্ন, এত ভীত সন্ত্রস্ত, কিন্তু ইরান একটা জায়গায় আটকা। ইরান এনপিটিতে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত বৈধভাবে পরমাণু বোমা বানাতে পারবে না এবং তার এই পরমাণু কর্মসূচি সামরিক দিকে ডাইভার্ট করতে পারবে না। যখনই এনপিটি থেকে ইরান বেরিয়ে যাবে, বলবে যে আমরা এনপিটি থেকে নেই, আমরা নিজেদেরকে প্রত্যাহার করে নিলাম, আমরা এই চুক্তির আওতায় আর নেই, তখন তাদের সামনে কিন্তু আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ যে চুক্তিটা, এই চুক্তি থেকে ইরান বেরিয়ে গেল, নিজেকে প্রত্যাহার করে নিল, তখন তার পক্ষে পরমাণু নিয়ে সামরিক দিকে ডাইভার্ট করার নাকি বোমা বানানো, এই সমস্ত ব্যাপারে তার কোনো দায় দায়িত্ব ওই চুক্তির অধীনে থাকবে না, ওই চুক্তি মানার কোনো প্রশ্ন নেই। তখন আমেরিকা বা অন্য কেউ ইরানের বিরুদ্ধে কি করবে সেটা ভিন্ন কথা, কিন্তু এনপিটিতে না থাকলে ইরান তখন ফ্রি হ্যান্ডে তার মতো করে যা খুশি তাই করতে পারবে। এই
এনপিটিতে থাকার পরে ইরানকে নিয়ে যে যদি এত ভয় থাকে, আর সেই এনপিটি থেকে যদি বেরিয়ে যায়, তাহলে ইরান কি এমনি এমনি বের হবে? ইরান তখন পরমাণু বোমা ঘোষণা দিয়ে বানাবে, অথবা বানিয়েছে সেই ঘোষণা দেবে। আমরা পরিস্থিতি দেখার জন্য অপেক্ষা করি কি হয়। তবে এটা ঠিক, আমেরিকা ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে কিয়ামত নাজিল তো দূরের কথা, কিছুই করতে পারবে না। এদিকে একটু আগে আমি বলেছি যে ভূমধ্যসাগরের এমন কিছু জায়গায় তুরস্ক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, যুদ্ধজাহাজের ঘোরাফেরা আনাগোনা উপস্থিতি দেখা যাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে যে এর আগে কখনো সেই সমস্ত জায়গায় তুরস্কের যুদ্ধজাহাজ দেখা যায়নি। এই ঘটনা কখন থেকে ঘটছে? যখন সিরিয়ায় তুর্কি অবস্থানে ইসরায়েল হামলা চালিয়েছে এবং তারপর ভেতরে ভেতরে চাপা উত্তেজনা বিরাজ করছে, তখন এই খবর দিচ্ছে ইসরায়েলি গণমাধ্যম। তুরস্কের গণমাধ্যম এই ব্যাপারে বা তুরস্কের সরকারের ব্যাপারে খুব বেশি একটা মুখ খুলছে না, তারা বরং কিছু হয়নি এরকম একটা ভাব দেখাচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে এরকম প্রস্তুতি চলছে, তা কিন্তু মোটামুটি পরিষ্কার। এবং ধারণা করা হচ্ছে বিষয়টা নিয়ে বেশ একটা বড় জটিলতা তৈরি হতে পারে তুরস্ক এবং ইসরায়েলের ভেতরে। তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এইভাবে। এই অবস্থা যখন সৃষ্টি হয়েছে, তখন কিন্তু তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বা তুরস্কের কোনো মন্ত্রী পাকিস্তান সফর আসেনি না। পাকিস্তান সফরে এসেছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, এবং তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সাথে বিভিন্ন জায়গায় বৈঠক করছেন। ব্যাপারটা হয়েছে কি, এইরকম সিচুয়েশনে অনেক সময় নিজেরা ডাইরেক্ট কমিউনিকেশন না করে থার্ড পার্টি দিয়ে যোগাযোগটা করায়, বার্তা আদান প্রদান হয়। এই মুহূর্তে যদি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে আসতো, তাহলে কিন্তু ইসরায়েল তার ষড় ইন্দ্রিয় খাড়া করতো যে কি করছে, কি বলছে, কি হচ্ছে একটু দেখি। কিন্তু সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যখন পাকিস্তানে এসছে, তখন কিন্তু আপাতত ব্যাপারটা দূরত্ব, যে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী গেছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তো যায়নি, ব্যাপারটা এরকম। তো তারপরেও ধারণা করা হচ্ছে যে এই মাসের শেষের দিকে যেহেতু তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কে বৈঠকে বসবে, ধারণা করা হচ্ছে ওই বৈঠকে এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। এর ভেতরে যদি দুই দেশের ভেতরে কোনো সংঘর্ষ ঘটনা ঘটে, সেটা ভিন্ন ব্যাপার, আমরা এটার ব্যাপারেও অপেক্ষায় থাকি। তবে এখানে কথা যেটা আমি দুপুরের ভিডিওতে যে কথা বলতে গিয়েও বলিনি, এখন বলতে চেয়েছিলাম, সেটি হচ্ছে এই যে এই যে মক্কা চুক্তি হলো, এই চুক্তি যা পরিস্থিতি, যা কার্যক্রম, তাতে ইসরায়েলের সাথে এই জোটের সংঘাত অনিবার্য হয়ে উঠবে। যদি এত কিছুর পরেও সংঘাত অনিবার্য না হয়, বা এই জোট যদি ইসরায়েল বিরোধী জোটে পরিণত না হয়, আমি বলছি না যে পরিণত হতে হবে, কিন্তু ঘটনা বা কার্যক্রম যে পরিস্থিতি তাতে হতে হয়, যদি তাই না হয়, তাহলে ধরে নেব যে একটা সময়ের ব্যবধানে এই জোট বেসিক্যালি ইরান বিরোধী এবং ইরানের যে প্রক্সি ফোর্সগুলো আছে তাদের বিরোধী একটা জোট হবে। কেন বলছি এই কথা? বলছি এই কথা এই কারণে যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো, আরব দেশগুলোতে যে সমস্ত আমেরিকার ঘাঁটি ছিল, সেই সমস্ত ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, এবং এখান থেকে সেনা, বিমান, আদা সমস্ত সবকিছু আমেরিকা প্রত্যাহার করে নেবে এমন পরিকল্পনা চলছে ভেতরে ভেতরে। এই বিষয়টা বিবেচনা করা হচ্ছে। যদি মার্কিন সেনা এবং ঘাঁটি প্রত্যাহার করে নেয়, তাহলে এই সমস্ত আরব দেশ বেসিক্যালি আমেরিকার নিরাপত্তা থেকে বা নিরাপত্তার বলয় যেটা, সেই বলয় থেকে বেরিয়ে গেল। তাইলে এরা কাদের নিরাপত্তার ভেতরে থাকবে? ইরানকে তো তখন এরা ভয় পায়। তাহলে এই জোটের আওতায় যাওয়া মানেই এই জোটটা দিয়ে ইরানকে মোকাবেলার চেষ্টা করবে এই আরব দেশগুলো, এটা ধরে নেওয়া যায়। এবং ইসরায়েল পেছনে আছে, তারা এমন এমন কিছু কাজ করবে যে কারণে সংঘাত হয়তো এই জোটের ভেতরে, এই জোটের সাথে ইরানের অনিবার্য হয়ে উঠবে। বিশেষ করে লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরাক, এই সমস্ত জায়গায় যে সমস্ত ইরান সমর্থিত বা ইরানের পক্ষে যে সমস্ত প্রক্সি ফোর্স কাজ করে, তাদের সাথে এই আরব দেশগুলোর বিভিন্নভাবে, বিভিন্ন সময়, বিভিন্ন কারণে, বিভিন্ন ঘটনায় দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হবে। যেমন এখন ইয়েমেনের হুতিদের সাথে সৌদি আরবের দ্বন্দ্ব সংঘাত হয়ে রয়েছে, ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর সাথে সৌদি আরবের দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, এরকম হবে। তখন এই দেশগুলো মিলে, সৌদি জোট মিলে বা মক্কা জোট মিলে, তখন এদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তখন এদের বিরুদ্ধে আমেরিকা, ইসরায়েল যুদ্ধ করলে ইরানের যেমন খারাপ লাগতো বা কষ্ট লাগতো বা তার অনুভূতিতে লাগতো, এই মক্কা জোট যখন এদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তখনও কিন্তু ইরানের খারাপ লাগবে বা ইরানের কিছু করতে হবে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমেরিকা এখান থেকে সরে যাওয়ার পর একটা বিরাট সম্ভাবনা আছে এই যে এই আরব দেশগুলোতে শিয়াদের একটা উত্থান ঘটতে পারে। অনেক জায়গায় শিয়া সংখ্যাগরিষ্ঠ লোকজন রয়েছে যারা ক্ষমতা দখল করেও নিতে পারে। যখনই ক্ষমতা দখল করবে, তখন এই মক্কা জোট
এই সমস্ত দেশে এই শিয়া বিরোধী একটা অভিযান চালাতে পারে, তখন আলটিমেটলি হয়তো ইরানকে তখন জড়িয়ে যেতে হবে। তার মানে এই মক্কা জোট এক সময় হয়তো বা কার্যত ইরান বিরোধী, শিয়া বিরোধী বা অত্র অঞ্চলে যে ইরান সমর্থিত প্রক্সি ফোর্স আছে তাদের বিরোধী একটা জোটে পরিণত হতে পারে। আসলে তারা ইসরায়েল বিরোধী জোটে পরিণত হবে নাকি ইরান বিরোধী, শিয়া বিরোধী, ইরানের পক্ষের প্রক্সি ফোর্স বিরোধী জোটে পরিণত হবে, আগামী কিছুদিনের ভেতরে আমরা তা পরিষ্কার বুঝতে পারবো। সুপ্রিয় দর্শক, আশা করি আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা এই বিষয়ে কি ভাবছেন সে মতামত সময় আমি দেখলাম যে আমার ২১ টেলিভিশনের কলিগ, প্রিয় ভাই ইলিয়াস হোসেন, আমার আরেকজন পছন্দের মানুষ নুরুল হক নূরকে মোটামুটি তার একটা ৪৭ মিনিটের উন্নত মুভিতে সাবান ছাড়া ধুয়ে দিয়েছে। শিরোনামটা আমি ঠিক এভাবেই করেছি। আপনাদের কার ভাল লাগছে কার ভাল লাগছে না আমি জানি না, কিন্তু আজকে যে কথাগুলো বলতে চাই একদম নিরপেক্ষ জায়গা থেকে কথাগুলো বলবো, যার যার পক্ষ থেকে কথাগুলো বুঝতে হবে যে আসলে আমি কি বলতে চাই। প্রথম কথা হলো, ইলিয়াসের এই ভিডিওটি করার পর আমি যতগুলো সোশ্যাল মিডিয়ায় ইলিয়াসের সংবাদ নিয়ে দেখলাম পোস্ট, আমার কাছে মনে হয়েছে প্রায় 95% বা 98% বললে হয় ইলিয়াসের পক্ষে গেছে। মাত্র 2% বা সংখ্যাটা আরো কম হতে পারে যদি পুরোপুরি জরিপ করি, নুরুল পক্ষে গেছে। তবে কিছু কিছু বিএনপির দুটো ধারা, একটা মূর্খ ধারা, একটা হলো শিক্ষিত ধারা। বিএনপি যারা শিক্ষিত ধারার লোক তারা ইলিয়াসকে অ্যাপ্রিসিয়েট করেছে বা এই পর্বটাকে নিয়ে যথেষ্ট আলোচনা আছে। আর যারা বিএনপির মূর্খ ধারায় আছে, মানে রাজনীতি বোঝে কিন্তু লেখাপড়া করছে না, টিপসই লোক নুরুল বাপের মতো, এরা আবার মনে করছে জাত গেল, মানে বিএনপির জাত গেল। না, নুরুল জন্য বিএনপির জাত যাবে না, বিএনপি একটা ক্ষুদ্র দল নয়। আসলে ইলিয়াসের এই রিপোর্টিং এর কিছু পোস্টমর্টেম করব, নুরুর বিষয়ে আরো কিছু তথ্য দেব এবং নুরু বিএনপির জন্য কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে আগামী দিনগুলোতে এই বিষয়ে কিছু সচেতনামূলক তথ্য দিতে চাই সচেতন হওয়ার জন্য। প্রথম, ইলিয়াস তার স্টোরির মধ্যে নিজে যে বক্তব্যগুলো তুলে ধরেছে, যেহেতু আমিও সাংবাদিকতার মানুষ, সাংবাদিকতার ছাত্র, প্রায় 25-26 বছরের উপর টেলিভিশনে সাংবাদিকতা করেছি। আমার অভিজ্ঞতা থেকে বলি, ইলিয়াস প্রত্যেকটা রিপোর্টিং এর ক্ষেত্রে তার যে 15 মিনিট তৈরি করে সে পুরো রুটটা মেনে করে। আমাদের সাংবাদিকদের যে ইথিক্সটা আছে বা আমাদের যে সাংবাদিকতার যে নিয়ম কানুনগুলো আমরা মেনে চলি, ইলিয়াস কিন্তু সেটা মেনটেন করেছে। নুরুর বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, ইলিয়াস চেয়েছে প্রত্যেকটা অভিযোগে ভিকটিমের বক্তব্য তুলে ধরতে। আমরা যেটা সাংবাদিকতা টেলিভিশনে বক্তব্য বলি বা সিঙ্ক বলি। তো বিষয়টা খেয়াল করবেন, ইলিয়াস নিজে তার মুখ থেকে বলার ক্ষেত্রে অভিযোগ আছে বলছে। ইলিয়াস কিন্তু কোনো জাজমেন্ট করেনি তার রিপোর্ট, নাম্বার 1। নাম্বার 2, প্রতিটি ক্ষেত্রে ভিকটিমের বক্তব্য তুলে ধরেছে। ইভেন নুরুল হকের সাথে তার যে টেলিফোনে কথা হয়েছে সেই বক্তব্যটা তিনি প্রচার করেছেন। পাশাপাশি ইলিয়াস তার বাবাকে নিয়ে যে তথ্যগুলো দিয়েছে তার যথেষ্ট পরিমাণ তথ্য, স্ক্রিনশট বা বিভিন্ন বিষয় বা স্থানীয়দের বক্তব্য তুলে ধরেছে। তার ভগ্নিপতি কিভাবে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তার পরিবারের লোকরা পাঙাশ মাছ বেচতে গিয়ে কিভাবে শত কোটি টাকার মালিক হয়েছে, বিষয়গুলো ফিরিসে তুলে ধরেছে। নুরু তার পরিবার কেমন ছিল, কি ছিল, এটা আমরা সবাই জানি কম বেশি। তো সেই জিনিসগুলো, মানে দরিদ্র হওয়ার লজ্জার নয়, তবে আঙুল ফুলে কলা গাছ হওয়াটা লজ্জার, এটা ইলিয়াস তার স্টোরিতে বুঝিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, যিনি খুব মামুলি জীবনযাপন করতেন, তিনি হেলিকপ্টারে চলে, তার এখন অনেক সম্পদ, তিনি কি এই রাজনীতিটা বা আওয়ামী লীগের হাতে মার খেয়ে এটাকে পুঁজি হিসাবে বিনিয়োগ করেছেন যে আমি একটু মারটার খেয়ে নেই, আমাকে নেতা হলে অনেক টাকার মালিক হব? বাংলাদেশে তো অনেক রাজনীতি করেন, তার ঘরের বা তার কি বলবো নিজের জমি বিক্রি করে রাজনীতি করেন। কিন্তু বাংলাদেশে যে বর্তমান রাজনীতির ধারাটা চলছে খুব লজ্জাজনক। এখানে সবাই মানে বিনা পুঁজিতে এসে হাজার কোটি টাকার মালিক বনে যায়। নুরুল সেই রাজনীতিটা করছে কিনা দেখেন। শিক্ষিত আর অশিক্ষিত বিএনপি শব্দটা বলেছিলাম। নুরুর আসনে আমার খুব প্রিয় একজন বড় ভাই বলতে পারি, মামুন ভাই, মাসাল্লাহ মামুন ভাই,
প্রার্থী ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তার সাথে লম্বা সময় আমাদের একটা যোগাযোগ ছিল। লালটু ভাই পরবর্তী সময়টা তাদের সাথে, লালটু ভাই যখন আহত হয়ে পরবর্তী দেশের বাইরে চলে গেলেন, লালটু ভাই কিন্তু একজন ভদ্রলোক এবং ভদ্র রাজনীতিটা মানে আলাদা একটা ইমেজ ছিল লালটু ভাই রাজনীতিতে। ব্যক্তিগতভাবে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, পছন্দ করতেন। মামুন ভাইও খুব পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। মামুন ভাই দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিএনপিকে সাপোর্ট দিয়ে গেছে, দীর্ঘ আন্দোলন। আমাদের বাবু ভাই তো মারাই গেছেন, বাবু ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে। তো আমরা দেখলাম যে আমাদের হেলাল ভাই, আমাদের আরো যারা আছেন ছাত্র দলের অনেককে এবার কেন যেন একটু আড়ালে রাখা হয়েছে। সোহেল ভাইকে আড়ালে রাখা হয়েছে। মামুন ভাই আসনে নুরু পেয়েছে আসনটি। মামুন ভাই তার অনেক লম্বা ত্যাগের হিস্ট্রি আছে। তিনি কিছুটা ক্ষুব্ধ বা তিনি কিছুটা আহত হয়েছে, কিন্তু তার যে জনগণগুলোকে তিনি দীর্ঘদিন 15-16টা বছর ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে, তারা যদি এখন আবার নুরুর হাতে নির্যাতিত হয়, এই জবাবটা কি বিএনপি দিতে পারবে? তারা বলছে কি, আপনার বক্তব্যটা শুনেছেন, যে গত 15-16 বছর আমরা নির্যাতিত ছিলাম আওয়ামী লীগ দ্বারা, এখন নুরু দ্বারা আমরা আবার নির্যাতিত হচ্ছি, আমাদের দল ক্ষমতা কিন্তু আমরা নির্যাতিত হচ্ছি। এটা কিন্তু বিএনপির জন্য খুব কঠিন একটা ব্যাপার। যদি এই কাজটা সঠিক হয়, যারা অভিযোগ করেছে সত্য হয়, বিএনপির এই ভুলটা বিএনপিকে অনেক বড় কি বলবো বিপদে ফেলবে। কারণ এটা আওয়ামী লীগ রেজিম না, এটা বিএনপির রেজিম। বিএনপির রেজিমে বিএনপি নুরু দ্বারা নির্যাতিত হবে, এটা মানার মতো না। গেল এই বিষয়টা। ইলিয়াস তার রিপোর্টের মধ্যে যতগুলো বিষয় উল্লেখ করেছে, আপনারা ভালো করে খেয়াল করেছেন, প্রমাণ ছাড়া বা কারো বক্তব্য ছাড়া কিছু বলে নাই। এবং নুরুর বিষয়ে যতগুলো বক্তব্য আছে, নুরুর সাথে মোসাদের একাধিকবার বৈঠক হয়েছে, রয়ের সাথে বৈঠক হয়েছে, এগুলো বাংলাদেশের গণমাধ্যমেই আসছে, বারবার আসছে। মোসাদের সেই ব্যক্তি নিজে ইন্টারভিউতে বলেছে, আপনার সবাই সেই ইন্টারভিউ দেখেছেন। দুবাইতে তার সাথে রয়ের মিটিং হয়েছে, সব জানেন। নুরু শেখ হাসিনাকে মা ডেকেছে, রাশেদ তাকে মমতাময়ী মা বলেছে। নুরু রাশেদ বিএনপি কে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছে, এগুলো সব সোশ্যাল মিডিয়ায় আছে। নুরুর আজকে একটা বক্তব্য শোনেন, জামাত নিষিদ্ধের কথাটি তিনি আজকে বললেন যে জামাত আওয়ামী লীগের মতো জামাত শিবিরকে, উগ্রবাদী জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। এরা উগ্রবাদী এবং আল কায়দার ইস্যুতে জাতিসংঘ বা আমেরিকার যে নতুন করে বাংলাদেশ নিয়ে টেনশন বেড়েছে, আল কায়দাকে জামাতের সাথে তুলনা করছেন। বলছেন নুরু যে জামাতই হলো আল কায়দা, বা জামাতের উগ্রবাদীরা আল কায়দা তৈরি করছে, বা তাদের মধ্যে একটা জঙ্গি ভাষণ আছে, নুরু বলছে। অথচ এই ক্ষমতায় বসার আগের দিন পর্যন্ত নুরু জামাতের প্রস্তাব করেছে। এবং অনেকেই বলে যে নুরু ইডেন জামাতে, নুরু রাশেদ এরা জামাতের কি বলবো তৈরি করা বিভিন্ন দলের মধ্যে লোক ঢুকাই দেয় না জামাত। এবং তারেক রহমানের ডানে বামে অনেক জামাত আছে। আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি, জামাত চেনার উপায়টা শিখিয়ে দেয়। যারা বিএনপির খুব মানে গুরুত্বপূর্ণ জায়গায় জামাত শিবিরের লোকগুলো ঢুকেছে, তারা দেখবেন সর্বোচ্চ পরিমাণ গুপ্ত শব্দ ব্যবহার করবে, জামাত শিবিরকে খুব কাউন্টার দিয়ে কথা বলবে। এটাই রাজনীতি। দেখবেন এই যে নুরু এখন জামাত শিবিরের নিষিদ্ধ চায়, অথচ এই নুরু বারবার বলছে বাংলাদেশে একটি দল থাকলে জামাত, যারা সবচেয়ে শৃঙ্খলিত আদর্শিক রাজনীতি করে, এই দেশে ইসলামের পক্ষে তারা শক্তি, এই দেশের পক্ষে শক্তি জামাত, এই দেশে সবচেয়ে মানে রাজনীতিতে গুণগত দিক থেকে সবচেয়ে ভালো একটি দল। কে বলছে? নুরু। সোশ্যাল মিডিয়া ভাইরাল এই ভিডিও দেখেন। এখন বলছেন কি জামাতকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের মতো, কারণ তারা জঙ্গি একটা সংগঠন। যেটা নুরুর আজকের স্টেটমেন্ট, আজকে দেখেন সোশ্যাল মিডিয়াতে বা টেলিভিশন গুলো দেখেন, বিষয়টা হলো ইলিয়াস কিন্তু ব্যক্তিগতভাবে বিএনপি পরিবারের ছিলেন। আমি ছিলাম, আমরা টেলিভিশন একসাথে কাজ করছি, তো যে কারণে আমরা টেলিভিশন থেকে দূরনি খেয়েছি। যেটার মূল কারণ কনক সরোয়ার জেলে গেছে, আমি দেশ ছেড়ে পালাইছি, আমাদের মূল কারণ ছিল আমরা বিএনপির ঘরের সাংবাদিক হিসেবে চিহ্নিত হয়ে গেছি আওয়ামী লীগ রেজিমের হাতে, যে কারণে আমাদের ব্ল্যাক লিস্ট করা হয়েছে। এর মধ্যে ইলিয়াসও ছিল। হঠাৎ করে ইলিয়াস আজকে জামাত হয়ে গেছে। দীর্ঘ 18 বছর সে ছিল বিএনপি, এখন 18 জামাত। কেন ইলিয়াস জামাত হবে আমাকে বলেন? এখন বিএনপি ক্ষমতায় আসছে, এখন ইলিয়াসের কামাই করার সময়, এখন ধান্দা করার সময়। এখন থেকে জামাত হওয়ার কথা না, আমার জামাত হওয়ার কথা, কনকের জামাত হওয়ার কথা। এখন তো আমরা আপোষ করে শুধু মাল কামাবো, যেভাবে আপনারা কামাই করতেছেন, টেন্ডারবাজি ধান্দাবাজি সব করতেছেন, আমরা তো সেটাই করবো না। কিন্তু না, বাংলাদেশের হাতে গোনা কয়েকজন সৎ সাংবাদিক আছে যারা রাষ্ট্র, দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। তাদেরকে এক এক সময় এক একটা তকমা দেওয়া
আগে আমাদের ব্ল্যাকলিস্ট করছে আওয়ামী লীগ রেজিম, টেলিভিশন থেকে বের করে দিচ্ছে, কোনো টেলিভিশন চাকরি করতে দেয়নি, দেশ ছাড়তে হয়েছে। এই রেজিম এসে যদি এখন বলে গুপ্ত, আগামী রেজিম আরেকটা আসবে, তখন বলবো আরেকটা। সত্য সংবাদের সাথে এই বিষয়গুলো থাকবে, এগুলো নিয়ে আমাদের গায়ে লাগে। কারণ কোনো পক্ষ থেকে কোনো দল থেকে আমরা মালু কামাই করি না। এখন এই নুরুর ইস্যুটি নিয়ে ইলিয়াস যে ভিডিওটা দেখাইছে, নুরু এই ভিডিওটা আসবে শুনে একাধিক পোস্ট করে, এবং নুরু আজকেও বলছে ইলিয়াসের এইসব, ইলিয়াস পিনাকির এইসব বিদেশে বসে সংবাদ আমাদের কিছু যায় আসে না, ইলিয়াস চাঁদাবাজি করছে, পিনাকি সরকার বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর জামাত শিবিরকে তো নিষিদ্ধ করিয়ে ফেলছে নুরু। এই নুরুর প্রতিটি প্রোগ্রামে জামাত শিবির লোক দিচ্ছে, জানেন? আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, নুরুর যত গণ অধিকারের প্রোগ্রাম হচ্ছে, নুরু আর রাশেদ আর একটা কি জানি নাম, একটা কালো টালো করে স্বাস্থ্য রাস্তা ভালো, ও এখন বিতর্কের মধ্যে ঢুকে নাই। এই 3-4 জনের বাইরে নুরুর কিন্তু আর লোক নাই। হ্যাঁ, নুরুর শালা থাকতে পারে, নুরুর দুলাভাই থাকতে পারে, নুরুর বউ থাকতে পারে, সেটা ভিন্ন কথা। তো এই নুরুর দলের যে মিছিল মিটিং এর লোক দেওয়া হতো, এগুলো দিত কারা? কিছু বিএনপি, কিছু জামাত। যে প্রোগ্রামটা বিএনপির স্বার্থে বিএনপি কিছু লোক দিত, যে প্রোগ্রামটা জামাতের সাথে সেখানে জামাত দিত। নুরুর নিজের কিছু নাই, একদম ধরে না নুরুর কিছু নাই। আসেন সেই বিষয়টা, সেই নুরু যে জামাতের জনগণ দিয়ে রাজপথে দাঁড়াতো, যে নুরু পরিকল্পিত প্রতি ধাপে ধাপে, মানে আওয়ামী লীগের, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ এগুলো আছে, আর যেহেতু আমার কাছে প্রমাণ নেই আমি খুব ঢালাও ভাবে বলবো না, যে আওয়ামী লীগ তাকে তৈরি করছে এইভাবে, মারবে কাটবে এইভাবে তৈরি করবে, এইভাবে তৈরি করা হয়। বিএনপির মধ্যে এখনো আওয়ামী লীগের মানে বড় বড় গুপ্তচর আছে, যারা বিগত 16 বছর যথেষ্ট সুবিধা পেয়েছে, কিন্তু বিএনপির বড় বড় গুরুত্বপূর্ণ পদে মন্ত্রিত্ব তারা, এগুলোকে আওয়ামী লীগ তৈরি করে রাখে, এবং এই জন্য বিএনপি ধুঁককে পড়ে যায়। বিএনপি তো কিন্তু আওয়ামী লীগের মতো 15 বছর টিকে থাকার সামর্থ্য নাই, মনে আছে আপনাদের? এর আগেও বিএনপি নিজেরাই চেয়েছিল নিজেদের আন্ডারে নির্বাচন দিয়ে, তারা আরো লম্বা সময় থাকতে পারেনি। মাত্র কয়েকদিন পর ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচন দিয়ে অসহযোগের মধ্যে পড়ে তাদেরকে সেখান থেকে বিদায় নিতে হয়েছে। পরবর্তী বিএনপি ক্ষমতা আসতে পারেনি, আর আওয়ামী লীগ চলে এসেছিল, আপনাদের মনে আছে? মানে কেয়ারটেকার দাবিটা যখন আসে, তো বিএনপি আওয়ামী লীগের মতো এত পাওয়ারফুল না। তো বিএনপি যারা কর্মী আছে তারা ক্ষমতার আমলে অন্য, আর বিরোধী দল অন্য। এখন দেখেন আপনি সোশ্যাল মিডিয়াতে বিএনপির বক্তব্য, তাদের ন্যারেটিভ গুলো জনগণের এগেনস্টের বক্তব্য। বিএনপি যে ন্যারেটিভ গুলো, এগুলো জনগণের শুনে যায় না। বিএনপির এখন প্রধান শত্রু হলো জামাত, আওয়ামী লীগ না। দেখেন তাদের ফেসবুকে তাদের সমস্ত বক্তব্য দেখেন, আওয়ামী লীগ নিয়ে তারা একটা পোস্ট করে না। তাদের প্রধান টার্গেট এখন জামাত। অথচ জামাত এই সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে বিরোধী দলের হয়ে। এখন পর্যন্ত জামাতের যে আচরণ, এটা বিরোধী দলের আচরণ না। এবং জামাত যা কিছু করছে, জামাত যথেষ্ট পৌঁছতেছে মানুষের কাছে। কেন পৌঁছতেছে? কারণ তারা বিরোধী দলের ভূমিকায় নেই, তারা ডোরা সাপ বা ধরা সাপ, গ্রামের পরে বিষ ছাড়া সাপ। বিএনপি বা কোনো দল তাদের পাত্তাই দেয় না, প্রয়োজনই হয় না বিএনপিকে। আমার কেন জানি মনে হয় বাংলাদেশে একসময় এনসিপি হবে প্রধান বিরোধী দল, জামাত ভেসে যাবে। দল শক্তিশালী, আদর্শ সব ঠিক আছে, নেতৃত্বের মধ্যে পাওয়ার রাজনীতির ইয়াটা নাই, মানে শক্তি, তারা একটা পাওয়ার রাজনীতি করবে এটা পারে না। তারা সারা জীবন শুধু মার খাবে, তাদের মার খাওয়াটা হলো ক্রেডিট। বাংলাদেশের মানুষ মার খাওয়া পছন্দ করে না। ধরেন সুলতান সলেমান, বাংলাদেশের সুপারহিট একটা সিরিয়াল, তার্কিশ সিরিয়াল দেখছেন, তার চেয়েও অনেক বেটার ছিল পাইথা আব্দুল হামিদ। দেখছেন আপনারা আব্দুল হামিদের উপর, মানে ওসমানী সালতানাতের শেষ সুলতানকে নিয়ে। এটা ছিল তুরস্কের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে কি বলবো মেকিং স্টোরি, সব দিকে এ ক্লাস, 1 নম্বর। জনপ্রিয়তা পায়নি। কেন পাইনি জানেন? এখানে ওসমানীদের পরাজয়ের গল্প লেখা। মানুষ বিজয়ের পক্ষে থাকে, পরাজিতদের পক্ষে থাকে না মানুষ কখনো। মনে রাখবেন, বিজয়ীদের পক্ষে সবাই থাকে, পরাজিতদের পক্ষে কেউ দাঁড়ায় না। আর জামাত হলো সেই পরাজিতের শক্তি। 71 তারা পরাজিত হয়েছে, তারা প্রতিবার পরাজিত হয়। এবারও তারা তাদের মূল আসনগুলো গুনে নিতে পারে না। ভোট দিয়ে তারা বাসায় গিয়ে আঙুল চুষছে, কিভাবে ভোট গুনে বের হতে হয়, কিভাবে আসন নিতে হয়, এই জিনিসগুলো জানে না, জানেও না, শিখতেও চায় না। তাদের ঢাকা ভার্সিটি পেয়েছে, জগন্নাথ পেয়েছে, ওইটা পেয়েছে, এইটাই তারা খুশি। তারা এগুলো কখনো দেখে না একসাথে এতগুলো বিষয়। এই বিষয়ে তারা পাগল হয়ে গেছে। তাই তাদের মধ্যে কিভাবে রাজনীতিটা করতে হয়, বিএনপি আওয়ামী লীগকে মোকাবেলা করতে হয়, এটা তাদের জ্ঞান না। এর এনসিপির মোটামুটি ভালো জ্ঞান। তাদের টকারা যারা টকশো করে, দুর্দান্ত কথা বলে, যে আমার এত ভালো কথা বলতে পারে না, 2-1 জন ছাড়া। তো নুরু নতুন করে জামাতে নিষিদ্ধ চাচ্ছে।
নুরুর আজকের এই পর্যন্ত যে বক্তব্যগুলো সবগুলো আওয়ামী লীগের বক্তব্য। নুরু যদি বিএনপির ঘরে থাকে আর বিএনপি যদি নুরুকে রাশেদ খান মেনন বা হাসানুল্লাহ ইনু হিসেবে